পৃথিবীর মানচিত্রে আর্কটিক একসময় ছিল বরফে ঢাকা নির্জন ও দুর্গম এক অঞ্চল, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে সেই বরফ দ্রুত গলছে, আর এর সঙ্গে পাল্টে যাচ্ছে ভূ রাজনীতির সমীকরণও। বর্তমানে আর্কটিক শুধু বিজ্ঞানীদের নয়, বরং বিশ্বের পরাশক্তিগুলোরও নজরের কেন্দ্রে। নতুন নৌপথ, বিশাল তেল গ্যাস ভান্ডার আর সামরিক কৌশলের দিক থেকে এটি হয়ে উঠছে ভবিষ্যতের গেম চেঞ্জার। এখানেই আছে বিশাল সম্পদের ভান্ডার, যা পেতে মরিয়া সবাই। কি আছে আসলে এই অঞ্চলে, ভূ রাজনৈতিক গুরুত্বই বা কি, তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছে আমি ওমর ইনাল। কয়েক সপ্তাহ আগেই একটি ঘটনা যুক্তরাষ্ট্রকে নাড়া দিয়েছে। 5টি চীনা বরফ ভাঙার জাহাজ বা আইস ব্রেকার এবং গবেষণা জাহাজ বেরিং প্রণালী পেরিয়ে আর্কটিক মহাসাগরে প্রবেশ করে। এগুলো আলাস্কার উত্তর উপকূল থেকে মাত্র 290 নটিক্যাল মাইল দূরে চলে আসে, যা যুক্তরাষ্ট্রের জন্য একেবারেই সংবেদনশীল এলাকা। চীনের বক্তব্য স্পষ্ট, চীন আন্তর্জাতিক সীমানার পানিতে আছে, নিয়ম মেনে বৈধ কাজ করছে। কিন্তু ওয়াশিংটনের জন্য বিষয়টি ছিল একেবারে অস্বস্তিকর। মার্কিন কোস্ট গার্ড হেলিকপ্টার ও টহল জাহাজ পাঠিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বাধ্য হয়। প্রশ্ন উঠছে, চীন এত দূরে এসে কি বার্তা দিতে চাইছে? এই সময়েই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্য আরও কৌতূহল বাড়িয়েছে। আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর পুতিন বলেন, আর্কটিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করার সম্ভাবনা বিবেচনা করছে রাশিয়া। এমনকি আলাস্কার উদাহরণও টেনে আনেন পুতিন। কিন্তু এর উল্টো দিক হলো, মস্কো আবার চীনের সঙ্গে আর্কটিকে বৈজ্ঞানিক অভিযানে নেমেছে। অর্থাৎ রাশিয়া একদিকে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিচ্ছে, আবার অন্যদিকে বেইজিংকে পাশে পাওয়ার চেষ্টা করছে। এ যেন দুই নৌকায় পা রাখার কৌশল, যাতে মস্কোর জন্য দরজা খোলা থাকে দুই দিকে। চীন কিন্তু আর্কটিকে হুট করে আসেনি। তারা বহুদিন ধরেই নিজেদের নিকট আর্কটিক রাষ্ট্র বলে পরিচয় দিচ্ছে, যদিও ভৌগোলিকভাবে আর্কটিকে তাদের কোনো অংশ নেই। বেজিং এরই মধ্যে বিশ্বের সবচেয়ে বড় মেরু গবেষণা বহর গড়ে তুলছে। প্রতি বছর তারা একাধিক গবেষণা মিশন চালায়, যেখানে জলবায়ু ও পরিবেশ গবেষণার পাশাপাশি প্রযুক্তি ও কৌশলগত তথ্য সংগ্রহ করা হয়। চীনের লক্ষ্য দীর্ঘমেয়াদী। বরফ গলে গেলে যে নতুন বাণিজ্যিক নৌপথ খুলবে, তার সুবিধা আগে ভাগেই নিশ্চিত করা। আবার তেল গ্যাসের ভান্ডারে প্রবেশাধিকার পেতেও তারা মরিয়া হয়ে উঠেছে। এক কথায়, চীন চাইছে আর্কটিকে বড় একটা স্থায়ী খেলোয়াড় হয়ে ওঠা। আর্কটিক নিয়ে প্রতিযোগিতা এত তীব্র হওয়ার পেছনে 3টি বড় কারণ। প্রথমত, নতুন নৌপথ। আর্কটিক দিয়ে নর্দার্ন সি রুট বা নর্থ ওয়েস্ট প্যাসেজ খোলা হলে এশিয়া থেকে ইউরোপে যাত্রা 10 থেকে 15 দিন কমে যাবে। এতে বৈশ্বিক বাণিজ্যে বিপ্লব আসবে। দ্বিতীয় কারণ হলো সম্পদ দখল। মার্কিন জ্বালানি দপ্তরের হিসাব অনুযায়ী আর্কটিকে এখনো অজানা তেলের 13% আর প্রাকৃতিক গ্যাসের 30% লুকিয়ে আছে। যারাই দখল পাবে, তার শক্তি বহুগুণ বেড়ে যাবে। আর তৃতীয়ত হলো সামরিক প্রতিযোগিতা। রাশিয়ার রয়েছে শক্তিশালী পারমাণবিক আইস ব্রেকার, বহর ও সামরিক ঘাঁটি। চীন নতুন প্রযুক্তি দিয়ে এগোচ্ছে, আর যুক্তরাষ্ট্র এখনো পুরানো আইস ব্রেকারের উপর নির্ভরশীল। ফলে ওয়াশিংটনের ভেতরেই উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি অস্বস্তিকর। যদি তারা চীনের উপস্থিতি নিয়ে প্রতিবাদ করে, তবে তাদের নিজের ফ্রিডম অফ নেভিগেশন নীতি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, যা মার্কিন নৌবাহিনী দক্ষিণ চীন সাগরে ব্যবহার করে থাকে। আবার যদি নীরব থাকে, তবে চীন ও রাশিয়ার উপস্থিতি আর্কটিকে নতুন বাস্তবতা হিসেবে প্রতিষ্ঠিত হবে। এই দ্বিধা কাটাতে ওয়াশিংটন নতুন আইস ব্রেকার তৈরির প্রকল্পে বিনিয়োগ করছে, সামরিক টহল বাড়াচ্ছে, আর আন্তর্জাতিক মঞ্চে আর্কটিক সহযোগিতার নতুন নীতি খুঁজছে। আর্কটিক এখনো সরাসরি যুদ্ধক্ষেত্র নয়, বরং এটি ধীরে ধীরে পরিণত হচ্ছে এক ধরনের সতর্ক বার্তার মঞ্চে। রাশিয়া সুযোগ বুঝে পশ্চিমাদের সঙ্গে কথোপকথন চালাচ্ছে, আবার চীনকে পাশে রাখছে। চীন নিজেকে বৈজ্ঞানিক গবেষণার আড়ালে দীর্ঘমেয়াদী কৌশলগত খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা করছে, আর যুক্তরাষ্ট্র সামরিক ও কূটনৈতিকভাবে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, আর্কটিক কি হয়ে উঠবে
মহাশক্তির ঠান্ডা যুদ্ধের নতুন ফ্রন্টলাইন, নাকি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বৈশ্বিক সহযোগিতার ক্ষেত্র? ভবিষ্যতের উত্তর লুকিয়ে আছে এই বরফ গলতে থাকা সমুদ্রে।